এর আগে আমরা ডেন অফ থিপস মুভিতে দেখেছি একটি নিখুঁত পরিকল্পিত ব্যাংক ডাকাতি, যেখানে ডাকাত আর পুলিশের মধ্যে শুরু হয়েছিল ভয়ঙ্কর যুদ্ধ। আর সেই যুদ্ধে মাস্টার মাইন্ড ডনি ছাড়া বাকি সব ডাকাত পুলিশের হাতে মারা যায়। তো অনেকেই ভেবেছিল যে এই গল্পটা এখানেই শেষ, কিন্তু বাস্তবতা ছিল একদমই ভিন্ন। কারণ ডেন অফ থিপস 2 দেখলেই বুঝবে যে খেলাটা এবার আরো বড় এবং আরো ভয়ঙ্কর। তো এটা আগের ঘটনার সরাসরি সিকুয়েল, যেখানে টার্গেট শুধু টাকা না, সম্পূর্ণ একটা সিস্টেম। এবার প্রশ্ন একটাই যে এই খেলায় শেষ পর্যন্ত কে টিকে থাকবে। চলুন শুরু করা যাক ডেন অফ থিপস 2 এর ভয়ঙ্কর ব্যাংক ডাকাতির গল্প। মুভির শুরুতে দেখা যায় এয়ারপোর্টে একটা বিমান ল্যান্ড করেছিল। তো বাইরে একটা কন্টেনারের ভেতরে ডনি এবং তার টিম অপেক্ষা করছিল। তো ডনি ইউরোপে পালিয়ে আসার পর একটা নতুন গ্যাংয়ের সাথে জয়েন করেছে, আর এই গ্যাংয়ের নাম হলো প্যান্থারা গ্যাং। তো এয়ারপোর্টের ভেতরে বিমানবালার ছদ্মবেশে তাদের আর একটি মেম্বার জোবানা বিমানের আপডেট জানিয়ে দিচ্ছিল। জোবানা গ্রিন সিগন্যাল দেওয়া মাত্রই দুটো নকল পুলিশ জিপে করে ডনি এবং তার টিম কন্টেনারের ভেতর থেকে বেরিয়ে আসে। এরপরে তারা সোজা এয়ারপোর্টের ল্যান্ডিং জোনে বিমানের কাছে চলে যায়। সেখানে গিয়ে তারা পুলিশের ছদ্মবেশে জিপ থেকে নেমে আসে এবং সবাইকে হোস্টেজ বানিয়ে নেয়। তো ডনি বিমানের ভেতরে ঢুকে পড়ে আর একটা লকার ভাঙে, আর সেখান থেকে একটা পার্সেল চুরি করে নেয়। এই পার্সেলের ভেতরে ছিল মহামূল্যবান একটা লাল রঙের ডায়মন্ড। তো এ সময় কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে একজন গার্ড তাদের দেখে ফেলে এবং সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে। তো পুলিশকে আসতে দেখে জোবানাও ডনিকে ইনফর্ম করে, ফলে তারা জিপ দুটো নিয়ে আবারও দ্রুত এয়ারপোর্ট থেকে পালিয়ে সেই কার্গো সেকশনে চলে আসে। কন্টেনারের ভেতরে তারা ঢুকে পড়ে। এরপরে তারা ট্রাকে করে ইজিলি পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা পুলিশ অফিসার নিককে দেখতে পাই। নিক খুবই হতাশার মাঝে ছিল, কারণ তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এমনকি কোর্টের নির্দেশে সে তার সন্তানের কাস্টডিও হারিয়ে ফেলেছে। তো নিজেকে সামলে নিয়ে নিক একটা ক্যাফেতে কফি খেতে যায়। তখন সে টিভিতে নিউজে দেখতে পারে যে অ্যান্টার্প এয়ারপোর্টের কার্গো টার্মিনালে ডাকাতি হয়েছে, আর এই ফ্লাইটে আফ্রিকা থেকে অনেকগুলো দামি ডায়মন্ড আনা হয়েছিল। সেখান থেকে $1 মিলিয়ন একটা ডায়মন্ড চুরি হয়ে গেছে। পুলিশ এখানে কাউকেই ধরতে পারেনি, তবে পুলিশের একটা ধারণা যে এটা প্যান্থারা গ্যাংয়ের কাজ। নিউজটা দেখেই নিক বোঝা যায় যে এটা নির্ঘাত ডনিরই কাজ। অন্যদিকে তখন ফ্রান্সের একটা রেল স্টেশন থেকে ডনি এবং তার গ্যাং মেম্বারদের বাহির হতে দেখা যায়। পথে জোবানা ডনিকে তার একটা নতুন ফেক আইডেন্টিটি দিয়ে দেয়। তো নতুন আইডেন্টিটি অনুযায়ী ডনি একজন ডায়মন্ড ডিলার। সে লন্ডন থেকে এসেছে ডায়মন্ডের ডিল করতে। আর বাকি গ্যাং মেম্বাররা হলো ইডিএম ক্লাব প্রমোটার। তারা ফেস্টিভ্যালের অজুহাত দিয়ে 2 সপ্তাহ এখানেই থাকবে। আসলে তারা ফ্রান্সে এসেছে অনেক বড় একটা প্ল্যানিং নিয়ে, আর সেটা হলো ওয়ার্ল্ড ডায়মন্ড সেন্টার অর্থাৎ WDC থেকে ডায়মন্ড চুরি করা। আর এখানে দুনিয়ার সবচেয়ে মহামূল্যবান ডায়মন্ডগুলো সেফটি করে রাখা আছে। দৃশ্য পরিবর্তন হয়ে আমরা আবারও অফিসার নিককে দেখতে পাই। সে হলি নামের একটা মেয়েকে তুলে নিয়ে যায়। আর এই হলি হলো পার্ট 1 এর ফেডারেল ব্যাংকে চুরি হওয়া ঘটনায় জড়িত টিম লিডার ম্যারিম্যানের গার্লফ্রেন্ড। তো নিক হলিকে জিজ্ঞেস করে যে চুরির পরে ডনি এবং ম্যারিম্যানের কোথায় পালানোর প্ল্যান ছিল, আর টাকাগুলোই বা কোথায় রাখার কথা ছিল। তো হলি তখন নিককে এই তথ্য দেবার বিনিময়ে ডিল করে যে ডনিকে ধরতে পারলে সে নিক যেন ম্যারিম্যানের ভাগের $7 মিলিয়ন উদ্ধার করে হলিকে দিয়ে দেয়। এরপরে হলি জানায় যে চুরির টাকাগুলো ডনি নিজে ডায়মন্ড ব্যাংকে রেখেছে। অন্যদিকে জোবানাকে দেখা যায় সে চাবা নামের একজনের সাথে ডনিকে সাক্ষাৎ করিয়ে দেয়। আর এই চাবা হলো ওয়ার্ল্ড ডায়মন্ড সেন্টার অর্থাৎ WDC এর ভল্ট ম্যানেজারের স্ত্রী। এছাড়া সে নিজেও WDC এর সিকিউরিটির দায়িত্বে আছে। তো ডনি নিজের ফেক প্রোফাইল এবং পোর্টফোলিও দিয়ে চাবাকে পটিয়ে ফেলে। সে এখানে বেশ কিছু ডায়মন্ডের ড্রিল করতে এসেছে। এতে চাবা ইমপ্রেস হয়ে ডনিকে WDC তে নিয়ে যায় এবং WDC এর সামনে এসে ডনি বুঝতে পারে যে এটা অত্যন্ত সিকিউর জায়গা। ঢোকার আগে এখানে সার্ভারে আইডেন্টিটি চেক হয়, এমনকি ভিজিটরকেও সার্চ করা হয়। এরপরে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়। তো WDC এর বাইরে প্রশিক্ষিত গার্ডের পাশাপাশি অসংখ্য সিসি ক্যামেরা লাগানো থাকে। এমনকি কেউ WDC এর ভেতরে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত তার উপর নজর রাখা হয়। তো ভেতরে ঢুকে চাবার ডনিকে তার হাজবেন্ড আলবিয়ার সাথে দেখা করিয়ে দেয়। আলবিয়া হলো WDC এর ভল্ট ম্যানেজার। তো ডনি গতদিন চুরি করে আনা লাল রঙের ডায়মন্ড আলবিয়াকে দেখিয়ে বলে যে সে একজন ডায়মন্ড ডিলার, আর ডায়মন্ড ডিলিং এর জন্য একটা অফিস প্রয়োজন। আসলে WDC এর কাজই হলো এটা। এই বিল্ডিংটা ইউরোপের সবচেয়ে সিকিউরিটি বিল্ডিং, তাই এখানে ডায়মন্ডের সেফটি থেকে শুরু করে কেনা বেচা সবই করা হয়। তাই ডনির কাগজপত্র সবকিছু চেক করার
করার পরে আলবিয়া ডনিকে একটা অফিস দিয়ে দেয়, কিন্তু ডনির তো মূল উদ্দেশ্য অফিস পাওয়াটা ছিল না। এজন্য সে আলবিয়াকে বলে যে আগামী এক সপ্তাহে তার আরো কিছু মাল আসবে, এর জন্য তার একটা বোল্ড বক্সের প্রয়োজন। কিন্তু আলবিয়া জানায় যে এই মুহূর্তে তাদের কোনো বোল্ড বক্স ফাঁকা নেই। এটা শুনে ডনি একটা আপসেট হয়ে যায়, কারণ বোল্ড বক্স না পেলে সে বোল্ড রুম পর্যন্ত পৌঁছাতেই পারবে না। তবু ডনি শান্ত থাকে এবং ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করে না, কারণ সে চিন্তা করে পরবর্তীতে কিছু একটা উপায় নিশ্চয়ই বের হবে। যাই হোক, পরের দৃশ্য অক্টোপাস নামের একজন সিসিলিয়ান মাফিয়া লিডারকে দেখা যায় যে ডনি যে লাল রঙের ডায়মন্ডটা চুরি করছে সে অক্টোপাসে ইম্পোর্ট করে বিমানে নিয়ে আসছিল। তো অক্টোপাস চুরির ব্যাপারটা জানা মাত্রই নির্দেশ দেয় যে যেভাবেই হোক ডায়মন্ডটা যেন উদ্ধার করে আনা হয়। এদিকে সাবা ডনিকে একজন ডায়মন্ড এক্সপার্টের কাছে নিয়ে যায়। তো এক্সপার্ট ডনির লাল ডায়মন্ডটা চেক করে বলে যে এটা 30 to 74 ক্যারেটের ডায়মন্ড, সো এটা খুবই ভালো কোয়ালিটির। তবে এই ডায়মন্ডের ভেতরে একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে। তো চাবা তখন ডনির দিকে একবার সরু চোখে তাকিয়ে জিপিএস ট্র্যাকারটাকে কফির কাপের মধ্যে ফেলে নষ্ট করে দেয়। এরপর তারা ডনির সাথে ডায়মন্ডের জন্য 42 লাখ ইউরো ডিল করে। যদিও ডনি 50 লাখের নিচে ডিল করতে চাইছিল না, কিন্তু তার আর কোনো অপশন ছিল না, তাই 42 লাখ ইউরোতেই ডায়মন্ডটা বিক্রি করতে রাজি হয়ে যায়। তো ডিল কমপ্লিট করে ডনি ফিরে আসে এবং প্যান্তারা গ্যাংয়ের বাকিদের সাথে মিটিং এ যোগ দেয়। জোভানা তখন ডব্লিউডিসি তে চুরির প্ল্যানটা সবার সাথে এক্সিকিউট করছিল। সে জানায় যে এটা হবে তাদের এযাবৎকালের সবচেয়ে বড় চুরি, আর তারা যদি সফলভাবে কাজটা করতে পারে তাহলে 850 মিলিয়ন ইউরো হাতিয়ে নিতে পারবে। সবাইকে একটা নতুন করে সিম কার্ড দেওয়া হয়, যেটা শুধুমাত্র তারা নিজেদের ভেতরের কমিউনিকেশনের জন্য ইউজ করবে। এছাড়া সে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেয়, যেমন ভুক নামের একজন প্রয়োজনীয় অস্ত্রপাতির দিকটা সামলাবে, আর মার্কো গাড়ি আর ট্রান্সপোর্টের ব্যাপারগুলো সামলাবে, আর ডব্লিউডিসি এর ভেতরে যাওয়ার আসার সেফটির ব্যাপারটা ড্রাগন দেখবে। নজরদারির দায়িত্বে থাকবে স্লোভাকো। আলোচনা শেষে ডনি ডব্লিউডিসি এর একটা ব্লুপ্রিন্ট দেখায়, সবাইকে বুঝিয়ে দেয় যে তারা কিভাবে ডব্লিউডিসি তে চুরির প্রস্তুতি নিবে। এদিকে অফিসার নিককে দেখা যায় যে সে ডনির লেজ ধরে ঠিকই ফ্রান্সে পৌঁছে গেছে, আর এয়ারপোর্টে নেমে সে সোজা পুলিশ ব্যুরোতে চলে যায়। সেখানে গিয়ে নিক ক্যাপ্টেন হোগুর সাথে দেখা করে। যেহেতু নিক হলির কাছ থেকে জানতে পেরেছিল যে ডনি নিজ ডায়মন্ড ব্যাংকে চুরি টাকাগুলো রেখেছে, তাই সে হুগুকে বলে যে সেদিনের এয়ারপোর্টের চুরির ঘটনায় একজন কৃষ্ণাঙ্গ জড়িত, তার নিজ ডায়মন্ড ব্যাংকে যাওয়া আসা আছে। এই বলে হুগুকে কনসিভ করে সে নিজে ডায়মন্ড ব্যাংকের বাইরে সিসিটিভি ফুটেজ দেখতে চায়। হুগু তাকে সিসিটিভি ফুটেজগুলো দেখায়। সেখানে নিক স্পষ্টভাবেই দেখতে পারে যে ডনি ব্যাগ কাঁধে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসছে। নিক তখন নিশ্চিত হয়ে যায় যে ডনি ফ্রান্সে আছে। তবে নিক এখানে হুগো এবং বাকি পুলিশ সদস্যদের কাছে মিথ্যা কথা বলে এবং বলে যে সে যাকে সন্দেহ করেছিল এটা আসলে সে না। এই বলে নিক সেখান থেকে বেরিয়ে আসে। আসলে এখানে তার মাথায় একটা অন্য প্ল্যান ছিল, আর সেটা আমরা একদম শেষের দিকে বুঝতে পারবো। তো পুলিশ ব্যুরো থেকে নিক সোজা ডনির বাসায় চলে যায়। রাতে কাজ সেরে ডনি বাড়িতে ঢুকতেই দেখে যে নিক তার টেবিলে ডিনার করতে বসে আছে। তো নিককে দেখে ডনি বেশ ঘাবড়ে যায়। সে এখানে কোনো ঝামেলা করতে আসেনি, এমনকি ডনিকে গ্রেপ্তারও করতে আসেনি। নিক বলে যে ডনির উচিত তাকে ধন্যবাদ জানানো, কারণ নিক সুযোগ না দিলে ডনি ব্যাংক লুটের পরে পালিয়ে আসতে পারতো না। এরপরে নিক ডনিকে বলে যে সে এসব আর চাকরি বাকরি করতে চায় না, কারণ তার খুবই বিরক্ত লাগে, তাই সে এখন ডনির সাথে যোগ দিতে চায়। যদি ডনি নিকের এই কথাগুলো একদমই বিন্দুমাত্র বিশ্বাস করে না, কিন্তু নিক জেনে গিয়েছিল যে ডনি ডব্লিউডিসি তে চুরি করতে চলেছে। নিক ডনিকে জিজ্ঞেস করে যে কিভাবে ওখানে চুরি করবে। ডনি তখন জানায় যে সে এই ব্যাপারটা নিয়ে কাজ করছে। তখন নিক বলে যে আমি তোমাদের এই চুরিতে হেল্প করতে চাই, এজন্য তুমি আমাকে খুব শীঘ্রই প্যান্থারা গ্রুপের বাকি সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিবে। এই বলে নিক সেখান থেকে বেরিয়ে যায়। তো এর পরের দিন দেখি যে ডনি নিককে জোবানার সাথে দেখা করায়। ডনি মিথ্যা কথা বলে। ডনি জোবানাকে বলে যে নিকের সাথে তার জেলে পরিচয় হয়েছিল, সে রিসেন্টলি জেল থেকে ছাড়া পেয়েছে, এখন সে নিককেও দলের সাথে নিতে চায়। তো জোবানা এখানে সহজেই ডনির কথা বিশ্বাস করে এবং নিককে দলে নিতে রাজি হয়ে যায়। তো সব ঠিকঠাক হয়ে গেলেও ডনি এখনো ডব্লিউডিসির বল পর্যন্ত পৌঁছাতে পারেনি, আর সে আবারও চাবার কাছে যায় এবং বলে যে তার প্রায় 3000 ক্যারেট ডায়মন্ড আসছে, সে এত ডায়মন্ড অফিসে ফেলে রাখতে পারবে না, এজন্য তার একটা আর্জেন্ট বোল্ড বক্স প্রয়োজন। যদিও কোনো বোল্ড বক্স ফাঁকা ছিল না, তবু চাবা তার নিজের বোল্ড বক্সে ডনি ডায়মন্ড গুলো রাখতে রাজি হয়। তাই খুশি মনে ফিরে এসে ডনি রাতে একটা নাইট ক্লাবে যায়। সেখানে নিককে প্যান্থারের বাকি সদস্যদের সাথে দেখা করানোর
বাঁচানোর জন্য ডাকা হয়েছিল। তো ডনি নিকের সাথে মার্কো, ব্লক, ড্রাগন এবং স্লাবুকুর পরিচয় করিয়ে দেয়। এরপরে তারা আড্ডায় মেতে ওঠে। নিক সহজেই সবার সাথে ফ্রি হয়ে যায়, কিন্তু প্রথমবার গঞ্জিকা ট্রাই করার নিকের মাথা আওলা জ্বালা হয়ে যায়। তাই ড্যান্সের সময় সে জোবানার সাথে ক্লোজ হয়ে যায়। এটা দেখে মার্কো খুবই খেপে যায়, কারণ জোবানা মার্কোর এক্স গার্লফ্রেন্ড। তো ডনি তাই এগিয়ে গিয়ে নিককে সাবধান করে দিয়ে জোবানার কাছ থেকে সরে আসতে বলে, কিন্তু নিকের উত্তেজনা থামতেই ছিল না। সে আবারও জোবানার সাথে ডলাডলি শুরু করে। তবে এবার আর মার্কো সহ্য করতে না পেরে নিককে ঘুষি মেরে দেয়। নিকও মার্কোকে পাল্টা মারতে শুরু করে। দ্রুত লোকজন এসে তাদেরকে থামিয়ে দেয় এবং গার্ডরা নিককে বাইরে বের করে দেয়। নিকের সাথে ডনিও বাইরে চলে আসে। তারা বাসায় ফিরে যাচ্ছিল, তবে রাস্তায় হঠাৎ মাফিয়া অক্টোপাসের লোকেরা তাদের ধরে ফেলে এবং গাড়িতে করে তুলে নিয়ে যায়। আসলে ডনি যে অক্টোপাসের লাল ডায়মন্ডটা চুরি করেছিল এটা তারা জেনে গিয়েছে, আর নিক যেহেতু এখন ডনির সাথে আছে তাই বিনা দোষে তাকেও তুলে নিয়ে যায়। তাদের একটা পোর্টে এনে একটা জাহাজে তুলে সমুদ্রের মাঝে নিয়ে যাওয়া হয়। এরপর অক্টোপাসের ডান হাত ডনিকে বলে যে, বাবু সোনা, তুমি হয়তো ভুল করে আমাদের ডায়মন্ডটা নিয়েছো, তাই এটা না দিতে চাইলে ডনি এবং নিক দুজনকেই সমুদ্রের মধ্যে ফেলে দিব, তাই এবার ওটা ফেরত দাও। ডনি ডায়মন্ডটা ফেরত দিতে চায় না। তখন তারা ডনি এবং নিক দুজনকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। নিক তখন ডনিকে গালাগাল করে সে ডায়মন্ড চুরির জন্য আর কাউকেই পেল না। সে একদম সাংঘাতিক মাফিয়া ডায়মন্ড কেন চুরি করলো। তো দুজনের কথা কাটাকাটির পরে নিক ডনিকে জুতা খুলে ফেলতে বলে দুজনেই সাঁতরাতে শুরু করে। প্রাণপণে সাঁতার কেটে অবশেষে তারা সমুদ্রে পার হয়ে উপরে উঠে আসে। আর এরপরে তারা বাসায় ফিরে যায়। জোবানা ডনিকে ডব্লিউডিসির কাছাকাছি একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দিয়েছিল। তো ফ্ল্যাটের বারান্দা থেকে ডব্লিউডিসি স্পষ্ট দেখা যায়। তো বারান্দা থেকে ডব্লিউডিসির গার্ডের উপর নজরও রাখছিল। পুলিশ অফিসার হিসেবে তার পর্যবেক্ষণ ক্ষমতা খুবই ভালো ছিল। নিক খেয়াল করে যে এখানকার গার্ডরা ওভার কনফিডেন্স, যার জন্য গা সারাভাবে গার্ড দিচ্ছে। তো ডিউটি টাইমে কেউ কেউ স্মোকও করছে, কেউ কেউ ফোনে গল্প করছে। তার মানে চুরির দিনে এই গার্ডদেরকে তারা সহজেই প্রতিহত করতে পারবে। তো পর্যবেক্ষণ শেষ করে নিক বাকি মেম্বারদের কাছে গিয়ে এগুলো জানায়। তো স্লাবকো এখানে নিককে বলে যে ডব্লিউডিসি এর সবচেয়ে বড় সমস্যা হলো এটার কোনো ইমার্জেন্সি এক্সিট নেই, মানে বিল্ডিং এ ঢোকা এবং বের হওয়ার শুধুমাত্র একটাই পথ। এই জন্যই তারা বিল্ডিং এ ঢোকা এবং বের হওয়ার জন্য ছাদ ইউজ করবে, কারণ ছাদের উপরে কোনো সিকিউরিটি নেই। আবার গার্ডেরাও উপরের দিকে সেভাবে নজর রাখে না, এজন্য ছাদই হচ্ছে সবচেয়ে সেফ। যাই হোক, রাতে তারা ওয়্যার হাউসে যায়, যেখানে বসে তারা প্ল্যান এক্সিকিউট করছিল। তবে গত রাতের ঝামেলার পরে মার্কো এবং ব্লু গ্যাং ছেড়ে চলে গিয়েছে। তাই আপাতত প্যান্থারের মেম্বার হলো জোবানা, নিক, ডনি, ড্রাগন এবং স্লোবোকো। তো ডনি ডব্লিউডিসি এর ব্লুপ্রিন্ট দেখিয়ে বলে যে এখানে মোট 127টা সিসি ক্যামেরা রয়েছে, তবে মনিটরে একসাথে মাত্র 10টা ক্যামেরার লাইভ ফুটেজ দেখা যায়। তো প্রতি 10 সেকেন্ড পর পর আগের 10টা ক্যামেরা চেঞ্জ হয়ে নতুন 10টা ক্যামেরা যুক্ত হয়, মানে 10টা ক্যামেরার ফুটেজ মনিটরে শো করে, তখন বাকি 117টা ক্যামেরার ফুটেজ আর দেখা যায় না, এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। তো এভাবেই পর্যায়ক্রমে তারা 10 সেকেন্ড পর পর 10টা ক্যামেরার ফুটেজ মনিটরিং করে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডব্লিউডিসি এর ভেতরে ফুটেজ যাতে লিক না হয় সেই জন্য তারা কোনো ক্যামেরার ফুটেজ স্টোরেজ করে না, সেখানে শুধুমাত্র লাইভ ফুটেজই দেখা যায়। অর্থাৎ যদি তারা এমন একটা রুট দিয়ে ভল্টে ঢুকে যেখানকার ফুটেজ সবার শেষে মনিটরিং হবে, তাহলে তারা সেফটি ভল্টে ঢুকতে পারবে। আর যেহেতু ফুটেজ স্টোরেজ করা হয় না, তাই সেটা কেউ জানতে পারবে না। যাই হোক, তারা প্ল্যান রেডি করে এবং বলে যে এখান থেকে তাদের চুরির কার্যক্রম শুরু হবে। তো পরের দিন ডনি নিককে নিজেদের সিকিউরিটি অফিসার সাজিয়ে ডব্লিউডিসি তে যায় এবং ম্যানেজার আলবিয়ার সাথে দেখা করে। তো ডনি বলে যে নিক তার পক্ষে হতে ডায়মন্ড ভল্টের ভেতরে যাওয়া আসা করবে। আলবিয়া তখন নিকের ডিটেলস চেক করার পরে তাকে ভল্টের অ্যাক্সেস দিতে রাজি হয়ে যায়। যেহেতু নিক ভল্টের ভেতরে যাবে, তাই জোবানা নিককে একটা স্পেশাল স্যুট পরিয়ে দেয় এবং স্যুটের চারিদিকে আইএসআর রেকর্ডার লাগানো আছে, যার কারণে এই স্যুট পরে নিক যেখানেই যাবে তারা নিকের চারপাশের সব দৃশ্য দেখতে পারবে। তো গার্ডেরাও চেকিং এর সময় স্যুটে লাগানো ক্যামেরাগুলো ডিটেক্ট করতে পারবে না। রেডি হওয়ার পর ডনি নিককে নিয়ে ডব্লিউডিসি এর সামনে আসে। সেখান থেকে সাবা নিককে নিয়ে ভেতরে চলে যায়। তো নিকের শুটে থাকা গোপন ক্যামেরার মাধ্যমে বাকি মেম্বাররা ওয়্যার হাউসে বসেই ডব্লিউডিসি এর ভেতরে সব ম্যাপ বুঝে যাচ্ছিল। সেগুলো দেখে নিজেদের প্ল্যান সবাই এক্সিকিউট করছিল। এদিকে একটু পরে তারা ভল্টের সামনে পৌঁছে যায়। তো ভেতরে ঢোকার পর সাবা তার পার্সোনাল ভল্ট বক্সটা ওপেন করে ওটার মধ্যেই সাবা ডনির ডায়মন্ড গুলো রাখবে। নিক তখন 8 চোখে দেখতে পায় যে সাবার লকারের ডনের চুরি করা মাফিয়া অক্টোপাসের লাল ডায়মন্ডটাও রাখা আছে। তো ডনের ডায়মন্ড গুলো রেখে তারা বের হয়ে আসে
তবে ওয়্যার হাউসে বসে এতক্ষণ ডব্লিউডিসি এর ভেতরে দৃশ্য মনিটরিং করে ড্রাগনে একটু চিন্তিত হয়ে পড়ছিল। তো কারণ হলো সেখান থেকে বল্ট পর্যন্ত একটা ক্যামেরাকে তারা ফাঁকি দিতে পারবে না, এই ক্যামেরাটা কখনোই বন্ধ হয় না। মানে একই সময় 117টা ক্যামেরাকে তারা ফাঁকি দিতে পারলেও এই ক্যামেরাটিকে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। তবু জোবানা বলে যে তারা কোনো একটা উপায় ঠিকই বের করে ফেলবে। যাই হোক, নিক ফিরে এসে ডনিকে জানায় যে সে চাবারা লকারটা দেখেছে, এটার মধ্যে লাল ডায়মন্ডটাও রাখা আছে। বাম সাইডের দ্বিতীয় সারিতে উপর থেকে 9 নম্বর লকারটা হলো চাবারা লকার। নিক কাগজের ছবি এঁকেও ডনিকে সেটা বুঝিয়ে দেয়। তো প্যান্থার ডব্লিউডিসি তে চুরির পরে যখন বের হবে তখন তারা ওদের অ্যাটাক করবে এবং চুরির মালগুলি নিয়ে পালিয়ে যাবে। এটাই মূলত ছিল তাদের প্ল্যান। তো পরের দৃশ্যে দেখা যায় যে ওয়্যার হাউসে বসে প্যান্থার আর ক্রু একটা ডিভাইস বানিয়ে ফেলেছে, যা দিয়ে হল রুম থেকে বল্ট রুম পর্যন্ত যে ক্যামেরাটা আছে সেটাকে তারা ফাঁকি দিতে পারবে। এছাড়া সেখানের যে থার্মাল সেন্সর লাগানো ছিল আর সেই সেন্সরটা নষ্ট করার জন্য তারা একটা স্প্রে ইউজ করবে। তো পরের দিন নিক বল্ট থেকে একটা ডায়মন্ড আনার জন্য আবারও ডব্লিউডিসি তে যায় এবং সুযোগ বুঝে সেন্সরে স্প্রে লাগিয়ে দেয়। এভাবে কয়েকদিন ডায়মন্ড আনার অজুহাতে নিক বারবার বল্ট রুমে যেতে থাকে এবং সেখানকার সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো দেখতে থাকে এবং গ্যাংয়ের বাকিরাও ততদিনে একটা স্পেশাল গাড়ি তৈরি করে ফেলে যেটা তারা চুরির দিন ব্যবহার করবে। তো এইভাবে সব প্রস্তুতি সম্পন্ন হবার পর তাদের চুরির দিন চলে আসে। কারণ একদিন আলবিয়া এবং সাবা দুজনেই ফুটবল ম্যাচ এনজয় করতে একটা ক্লাবে গিয়েছিল। তো জোবানা তখন তার জন্য ভাড়া করা সেই ফ্লাইটে চলে যায়। সেখান থেকে সে ডব্লিউডিসি এর উপর নজর রাখতে পারছিল এবং বাকি মেম্বারদের আপডেট দিচ্ছিল। তো আলবিয়া ডব্লিউডিসি থেকে বেরিয়ে যাওয়া মাত্রই জোবানা ডনিকে সিগন্যাল দিয়ে দেয়। তো সিগন্যাল পেয়ে ডনি এবং বাকিরা ড্রেস আপে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে মার্কো তার দলবল এবং প্রচুর অস্ত্র নিয়ে রেডি হয়ে অপেক্ষা করছিল। এরপর তারা পার্কিং লটে চলে আসে। এখানেও একটা ক্যামেরা ছিল, তবে তারা এই ক্যামেরাটা ফাঁকি দেওয়ার জন্য গাড়ির রংটা সাদা করেছিল, ফলে গাড়িটা আশেপাশের আলোর রিফ্লেক্ট করে ক্যামেরার উপরে ফেলেছিল। এই জন্য যে গার্ড পার্কিং লটের ক্যামেরাটা মনিটরিং করছিল, তীব্র আলোর কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না। আর এই সুযোগ নিয়ে ডনি বাকিদের নিয়ে থিয়েটারে ঢুকে পড়ে এবং সোজা ছাদে চলে যায়। আর এই ছাদ থেকে ডব্লিউডিসি এর ছাদ মাত্র কয়েক ফুট দূরে। তাছাড়া ছাদের উপর তো গার্ডরা মনিটরিংও করে না, এই জন্য এটা তাদের জন্য ডব্লিউডিসি তে যাওয়ার একমাত্র পথ। তারা একটা পাইপের সাহায্যে একে একে সবাই ডব্লিউডিসি এর ছাদে চলে যায়। এরপরে শুরু হয় তাদের আসল চ্যালেঞ্জ। জোবানা ডব্লিউডিসি এর সিসি ক্যামেরাগুলো চেক করে সেগুলোর মধ্যে কোন ক্যামেরাটা কখন অ্যাক্টিভ হচ্ছে সেটা ইজিলি দেখতে পাচ্ছিল। তাই সে ডনিকে আপডেট দিতে থাকে কখন কোন পথ দিয়ে তাদের ঢোকা উচিত। ছাদের দরজা ভেঙে ভেতরে ঢোকার জন্য তাদের হাতে 20 সেকেন্ড সময় ছিল। এই 20 সেকেন্ড সময় পরেই ছাদের সিসি ক্যামেরা অ্যাক্টিভ হয়ে যাবে এবং মনিটরে শো করবে। তাই তারা দ্রুত ছাদের দরজার লক ভেঙে ভেতরে ঢুকে যায়। সিঁড়ির কাছের ক্যামেরাটা আবার তখন অ্যাক্টিভ ছিল, তাই তারা 12 সেকেন্ডের মতো অপেক্ষা করে। এরপরে সেফলি সিঁড়ি বেয়ে নেমে আর একটা রুমে চলে যায়। তবে এবার থেকে তারা আর সিঁড়ি ব্যবহার করতে পারবে না, কারণ প্রতিটা ফ্লোরেই সিসি ক্যামেরা ছিল। তাই তারা এবার লিফটের শাটল বা টানেল ইউজ করার সিদ্ধান্ত নেয়। তারা সাথে করে ক্লাইম্বিং রুপ নিয়ে এসেছিল। এই রুমের ক্যামেরা অ্যাক্টিভ হতে প্রায় 40 সেকেন্ড সময় বাকি ছিল। তাই এই 40 সেকেন্ডের ভেতরেই লিফটের টানেলের দড়ি বেয়ে এলিভেটরে পৌঁছে যায় এবং এলিভেটর থেকে হল রুমের ফ্লোরে চলে আসে। হল রুমে একটা ক্যামেরা ছিল, তো যেটা 24 ঘন্টাই চালু থাকতো। তো এই ক্যামেরাটা ফাঁকি দেওয়ার জন্য তারা সাথে করে একটা রিফ্লেকটিভ শিল্ড নিয়ে এসেছিল। তো রিফ্লেকটিভ শিল্ডটা ক্যামেরার দিকে ধরলেই তারা একজনের পেছনে আর একজন লাইন ধরে দাঁড়ায় এবং আস্তে আস্তে হল রুম দিয়ে এগোতে থাকে। রিফ্লেকটিভ শিল্ডের কারণে ক্যামেরাতে তাদের দেখা যাচ্ছিল না, যদিও মনিটরে ক্যামেরার কিছুটা ব্লান্ড দেখাচ্ছিল, কিন্তু মনিটরিং এ থাকা গার্ড তখন ফুটবল দেখতে ব্যস্ত ছিল, তাই সে ব্যাপারটা সেভাবে গুরুত্ব দিচ্ছিল না। তো এভাবে তারা এবার বল রুমের সামনে বসে যায়। এখানে একটা থার্মাল সেন্সর ছিল। এমনিতেই তো নিক এটাকে স্প্রে করে নষ্ট করে দিয়েছিল, তবু তারা সেন্সরের উপর আর একটা ক্যাপ লাগিয়ে দেয়। তাই এখন আর থার্মাল সেন্সর তাদের গতিবিধি ডিটেক্ট করতে পারে না। যাই হোক, এরপর তারা বল রুমের লকার ভেঙে ভেতরে ঢুকে যায়। ডনি প্রথমে চাবার লকারটা ভাঙে, কারণ সে অক্টোপাসের লাল ডায়মন্ডটা পেতে চাইছিল। ওটা ফেরত দিতে না পারলে অক্টোপাস তার বেঁচে থাকা হারাম করে দিবে। তাই ডনি একে একে সবগুলো লকার ভাঙতে শুরু করে। এর মধ্যে আবার আরেক ঝামেলা বেঁধে যায়। অপ্রত্যাশিতভাবে অলিভিয়া ডব্লিউডিসিতে চলে আসে। জোবানা তাই তৎক্ষণাৎ সবাইকে অ্যালার্ট করে দেয়। এজন্য সবাই দ্রুত ডায়মন্ড এবং টাকা ব্যাগে ভরতে শুরু করে। তবে ডনি
তখনও লাল ডায়মন্ডটা পাচ্ছিল না। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে সে লাল ডায়মন্ডটা পেয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে এলিভেটরে চলে যায়। এরপরে দড়ি বেয়ে পূর্বের মতোই ছাদে চলে আসে। তারপর তারা ডব্লিউডিসি এর ছাদ থেকে পাইপ বেয়ে থিয়েটারে চলে আসে। এভাবে তাদের গ্রুপের 3 জন ভালোভাবে পার হয়ে যায়, কিন্তু সবার শেষে নিক পার হতে গেলে পাইপটা ভেঙে নিচে পড়ে যায়। যদিও নিক ছাদের কার্নিশ আটকে ধরে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু পাইপ ভেঙে যাওয়ার পর আওয়াজের কারণে গার্ডরা অ্যালার্ট হয়ে যায়। তারা রাস্তার উপরে পাইপ পরে থাকতে দেখে বুঝতে পারে যে ছাদে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। তাই একজন গার্ড ছাদে চলে যায় এবং আরেকজন বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। নিক তখন নিজের কাছে থাকা ব্যাগটাকে ডনির হাতে ছুড়ে দেয় এবং তাদের চলে যেতে বলে। ড্রাগনার স্লাভকো তাই সেখান থেকে পার্কিং লটে চলে যায় এবং তাদের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। নিক ততক্ষণে আবারও ডব্লিউডিসি এর ভেতরে ঢুকে এক্সিট পয়েন্ট খুঁজছিল, কিন্তু ডব্লিউডিসি থেকে বের হওয়ার তো শুধুমাত্র একটাই পথ, কিন্তু ভেতরে সে একজন গার্ডের সামনে পড়ে যায়। আত্মরক্ষার জন্য নিক সেই গার্ডের উপরে গুলি চালিয়ে দেয়। যদিও গার্ড লাইফ জ্যাকেট পরেছিল তাই সে শুধু আহত হয়, কিন্তু গুলির আওয়াজে বাকি গার্ডরা অ্যালার্ট হয়ে যায় এবং ইমার্জেন্সি সাইরেন বেজে ওঠে। গার্ডরা সবাই ভেতরের দিকে চলে যায় আর এই সুযোগে নিক উত্তর দিকের একটা জানালা দিয়ে লাফিয়ে বাইরে চলে আসে। ততক্ষণে সে বাকি মেম্বারদের নিজের অবস্থান জানিয়ে দিয়েছিল, তাই তারা এসে নিককে গাড়িতে করে তুলে নিয়ে যায়। কিন্তু রাস্তায় একটা ব্রিজের সাথে পুলিশ থাকায় সিসি ক্যামেরায় তারা ধরা পড়ে। এজন্য তারা একটা পার্কিং লটে ঢুকে পড়ে, যেখানে জোবানার কাছে চুরির মালামাল গুলো দিয়ে দেয়। তারা নিজেদের গাড়ির নম্বর প্লেট বদলে ফেলে এবং গাড়ির উপরে যে সাদা স্টিকার মেরে রেখেছিল সেই স্টিকার গুলো তুলে ফেলে। এবার তাই তাদের গাড়ির রং পাল্টে কালো হয়ে যায়, ফলে তারা আবারও বাইরে বেরিয়ে আসার ফলে পুলিশ তাদের আর ডিটেক্ট করতে পারে না। তারা এই শহর ছেড়ে দূরে চলে যাচ্ছিল, কিন্তু ডনি খেয়াল করে যে তাদেরকে কেউ না কেউ পিছু ফলো করছে। আসলে মার্ক এবং তার গ্রুপই তাদের পিছু ফলো করছিল। তবে ডনিরা যতক্ষণে অ্যালার্ট ছিল তার আগে মার্কার লোকজন তাদের উপর গুলি চালাতে শুরু করে। বেশ অনেকক্ষণ ধাওয়া পাল্টা হতে থাকে। এক পর্যায়ে টায়ারে গুলি লেগে ডনের গাড়িটা থেমে যায়। তখন মার্কো এবং বুক তাদেরকে মেরে ফেলার জন্য গাড়ি থেকে নেমে আসে। ঠিক সেই সময় আর একটা কাণ্ড দেখা যায়, কেউ গুলি করে মার্কো এবং বুককে মেরে ফেলে। ব্যাপারটা দেখার জন্য তখন গাড়ি থেকে ডনিরা নেমে আসে এবং দেখা যায় মাফিয়া অক্টোপাসের লোকেরা দাঁড়িয়ে আছে। তাদের সাথে অক্টোপাসের সেক্রেটারি ছিল। সে এগিয়ে এসে ডনির কাছে লাল ডায়মন্ডটা চায় এবং ডনি সেটাকে বের করে দেয়। তাই খুশি হয়ে সে ডনিকে একটা নতুন গাড়ি দিয়ে দেয় এবং গাড়িটা নিয়ে ডনিরা সেফলি সেখান থেকে চলে যায়। এরপর অক্টোপাস গ্যাংয়ের লোকেরা ডনিদের আগের গাড়িটাকে পুড়িয়ে প্রমাণ গায়েব করে ফেলে। যে যাই হোক, এরপরে বেশ কয়েকদিন কেটে যায়। পরিস্থিতি শান্ত হলে প্যান্থারা গ্যাংয়ের মেম্বাররা ইতালিতে একটা রেস্টুরেন্টে এসে মিলিত হয়। সেখানে তাদের চুরি করে আনা ডায়মন্ড গুলো কেনার জন্য ক্লায়েন্টও এসেছিল। তারা সবাই আনন্দের সাথে ডিল করছিল। এ সময় হঠাৎই চারিদিক থেকে পুলিশ এসে তাদেরকে ঘিরে ধরে। এরপরে হাতে নাতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে ক্যাপ্টেন হুগো নিককে সাইডে এনে ছেড়ে দেয়। আসলে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত নিক পুলিশের হয়ে কাজ করছিল। সে প্ল্যান করে ডনের গ্রুপে জয়েন করছিল এবং বিশ্বাস অর্জন করে যাতে পুরো গ্যাংস্টারই তার হাতে ধরিয়ে দিতে পারে। অবশেষে সে সফল হয়, কিন্তু তার মনটা খুবই অশান্ত হয়েছিল, কারণ সে বন্ধুত্বের নামে সবাইকে ধোঁকা দিয়েছে। তাই জিতেও তার নিজেকে হেরে যাওয়ার মানুষ বলে মনে হচ্ছিল। যাই হোক, কয়েকদিন পরে নিক জেলে ডনের সাথে দেখা করতে যায়। দুজনের মাঝে কিছুক্ষণ মান অভিমানের কথাবার্তা চলে। এক পর্যায়ে ডনি জিজ্ঞেস করে যে নিক কি শুধুমাত্র নিজের উদ্দেশ্য সাধনের জন্য এতদিন তার সাথে ছিল, মানে তাদের বন্ধুত্ব কি মিথ্যা ছিল? উত্তরে নিক বলে যে তাদের বন্ধুত্ব মিথ্যা ছিল না, তবে মানুষ কখনো তার স্বভাব পরিবর্তন করতে পারে না। সে অপরাধীদের সাথে থাকলেও মন থেকে সে একজন পুলিশই। যাই হোক, কথাবার্তার শেষে আবারও দেখা যায় যে নিক বেরিয়ে চলে যায়। এর কয়েকদিন পর দেখা যায় যে ডনিকে ট্রান্সফার করে অন্য জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন দুটি হেলিকপ্টার এসে পুলিশের গাড়ি বহরকে থামিয়ে দেয় এবং পুলিশের কাছ থেকে ডনিকে ছিনিয়ে নিয়ে যায়। ডনি কিছুতেই বুঝতে পারছিল না যে এত বড় বুকের পাটা কার। তো এরপর ডনিকে সরাসরি অক্টোপাসের সামনে নিয়ে আসা হয়। এরকম সাংঘাতিক মাফিয়ার সামনে বসে ডনি বেশ ঘাবড়ে যায়। তবে অক্টোপাস তাকে ভরসা দিয়ে বলে যে তার কোনো ভয় নেই, তাকে মারার প্রয়োজন হলে অক্টোপাস আগেই মেরে ফেলতে পারতো। আসলে প্রথমে অক্টোপাস ডায়মন্ড চুরি এবং পরবর্তীতে ডব্লিউডিসিতে চুরি দেখে অক্টোপাস ডনের ক্যাপাবিলিটি সম্পর্কে বুঝে গিয়েছিল। তাই অক্টোপাস ডনিকে তার দলের হয়ে কাজ করার অফার দেয়। তো ডনি অক্টোপাসের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এরপরের মুভির লাস্ট সিনে নিককে দেখা যায় সে গাড়ি নিয়ে যাচ্ছিল। তখন তার কাছে ডনের মেসেজ আসে।
ডনি মেসেজে লিখেছে যে আমাদের শীঘ্রই দেখা হবে। ডনির এই মেসেজটা পরে নিকের মুখে হাসি ফুটে ওঠে, তার মানে তার অস্থিরতাও কেটে যায়, সেই সাথে মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। আর খুব শীঘ্রই আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার।